সুমু চুপ করে রইল। শেহরাজ সুমুর মুখের দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে নিচু স্বরে বলে, সুইটহার্ট, তুমি জানো কেন আমি তোমার দিকে এতক্ষণ তাকিয়ে থাকি? সুমু অবাক হয়ে মাথা নাড়ে। কেন? কারণ আমি ভয় পাই চোখ সরালেই তুমি হারিয়ে যাবে। আমি তোমাকে এতটাই কাছে চাই যেন আমার ছায়াও তোমার থেকে দূরে যেতে না পারে। সুমুর শ্বাস হালকা কেঁপে ওঠে। খান সাহেব, আপনি জানেন আমি কখনো কারোর জন্য নিজের সবকিছু ছাড়িনি, কিন্তু আপনার জন্য আমি আমার স্বপ্ন, আমার অহংকার, এমনকি নিজের সুখও ছেড়ে দিতে পারি। শেহরাজ তার হাত দুটো নিজের বুকে চেপে ধরে। না সুইটহার্ট, তোমাকে কিছু ছাড়তে হবে না। তোমার প্রতিটা স্বপ্ন আমি নিজের হাতে পূরণ করব। তোমার হাসিটা আমার জয়ের মুকুট, আর তোমার কান্না আমার পরাজয়ের ঘোষণা। আপনি কি সত্যি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবেন? শেহরাজ চোখের গভীরতায় প্রতিশ্রুতি মিশিয়ে বলে, যতদিন আমার শ্বাস চলবে ততদিন আমার হৃদয়ে শুধু তোমার নাম থাকবে। আর যদি কখনো আমার ভালোবাসা কমে যায়, আমি বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলব। সুমু নিঃশব্দে চোখের পানি মুছে ফেলে। এত কেন ভালোবাসেন আমাকে? শেহরাজ ঠোঁটে রহস্যময় হাসি এনে বলে, কারণ তুমি আমার শুধু ভালোবাসা নও, তুমি আমার অধিকার। তুমি আমার গল্পের একমাত্র নায়িকা আর আমার জীবনের শেষ ঠিকানা। সুমু তার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলার শক্তি নেই। শেহরাজ ধীরে ধীরে বলে, একদিন তুমি বুঝবে সুইটহার্ট, আমি যতটা তোমাকে ভালোবাসি ততটা কেউ কোনো দিন কাউকে ভালোবাসেনি। সুমু ধীরে শ্বাস নেয়, চোখ নামিয়ে ফেলে। বুকের ভেতর যেন একসাথে হাজারো প্রশ্ন আর উত্তর জাগছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরোয় না। শেহরাজ আলতো করে তার থুতনি তুলে ধরে। চুপ হয়ে গেলে কেন সুইটহার্ট? সুমু ধীরে বলে, কারণ আমি ভয় পাচ্ছি এই মুহূর্তটা যেন স্বপ্ন না হয়। যদি হঠাৎ চোখ খুলে দেখি সব মায়া ভেঙে গেছে। যতদিন আমি আছি ততদিন এই মুহূর্ত কোনো স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব, আমাদের গল্প। আপনি কি জানেন আমি আপনাকে শুধু ভালোবাসি না, আমি আপনাকে আমার জীবনের একমাত্র প্রার্থনা বানিয়ে ফেলেছি। শেহরাজ তার কপালে দীর্ঘ চুমু দিয়ে বলে, আর আমি তোমাকে আমার একমাত্র নিশ্চিত ঠিকানা বানিয়েছি। পৃথিবী যতই বদলাক না কেন, আমার শেষ গন্তব্য সবসময় তুমি। সুমু হালকা কাঁপা কণ্ঠে বলে। যদি একদিন আমি আপনাকে ছেড়ে যেতে বাধ্য হই? শেহরাজের চোখ কঠিন হয়ে ওঠে, কিন্তু নরম কণ্ঠ নরম থাকে। তাহলে আমি তোমার হাত ছেড়ে দেব না। তোমাকে হারানো মানে আমার নিজেকে হারানো। আমি তোমাকে আঁকড়ে ধরবো যতক্ষণ আমার শ্বাস আছে। সুমুর চোখ ভিজে আসে। শেহরাজ সেই অশ্রু মুছে দিয়ে হালকা হাসে। এই চোখের পানি আমি পছন্দ করি না, তবে যদি ভালোবাসার জন্য কাঁদো, আমি তোমার কান্না আমার বুকে সযত্নে রেখে দেব। সুমু তার বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, খান সাহেব, আপনি আমার জীবনের সবচেয়ে সুন্দর দুঃসাহস। শেহরাজ ঠোঁটে হাসি এনে তার কানে বলে, আর তুমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি বন্দিত্ব। এই কারাগার থেকে আমি কখনো মুক্তি চাই না, কারণ এই বন্দিত্বেই আমার মুক্তি লুকানো। কিছুক্ষণ নীরবতার মধ্যে শুধু দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। শেহরাজ নিচু স্বরে বলল, তুমি জানো সুইটহার্ট, তোমাকে আলিঙ্গন করার এই মুহূর্তটাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা। এখানে আমি কোনো ভয় পাই না, কোনো শূন্যতা থাকে না। সুমু ধীরে বলে, আপনি সব সময় এমন থাকবেন তো? বদলে যাবেন না তো? শেহরাজ হালকা হেসে তার কপালে চুমু দিয়ে বলল, বদলাবো, তবে শুধু তোমাকে ভালোবাসার পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়বে। আপনার এই কথা শুনে মনে হয় আমি আপনার জন্য কিছুই করতে পারিনি। শেহরাজ গম্ভীর চোখে তাকিয়ে বলে, তুমি আমার জন্য শ্বাস নিচ্ছ, সেটাই যথেষ্ট। তোমার অস্তিত্বই আমার প্রতিদিনের অলৌকিকতা। সুমু চোখ নামিয়ে ফিসফিস করে বলে, আপনি কি জানেন আপনার ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ মনে করি? তুমি অসম্পূর্ণ নও, তুমি আমার মধ্যে পূর্ণতা পেলে, যেমন আমি তোমার মধ্যে পেয়েছি। আমরা একে অপরের শেষ অংশ, যেটা ছাড়া আমাদের গল্প অসমাপ্ত থেকে যেত।
সুমু চুপচাপ তার চোখের দিকে তাকিয়ে থাকে। শেহরাজ ফিসফিস করে বলে, প্রতিদিন তোমার চোখে নিজের প্রতিচ্ছবি দেখতে চাই সুইটার, যাতে মনে থাকে আমি তোমার আর তুমি শুধু আমার। সুমু আস্তে বলে, আমি সব সময় আপনারই থাকবো খান সাহেব। শেহরাজ ঠোঁটে ধীর এক হাসি এনে বলে, এই প্রতিশ্রুতিটা আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকবে। আর সেদিন যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমি তোমাকে এভাবেই বলবো, সুইটহার্ট, তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কিন্তু আপনি আমাকে একটুও ভালোবাসেন না, আমি জানি। শেহরাজ ঠোঁট কামড়ে হেসে গান ধরে, मैं जो जी रहा हूँ वजह तुम हो। সুমু আলতো হাসে। কথা বলতে বলতে সুমুর চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে। নিঃশ্বাসের শব্দ ধীর হয়। আর মুহূর্তের মধ্যে সে আবারও ঘুমিয়ে পড়ে। শেহরাজ তার মুখের ওপর থেকে চুল সরিয়ে বেডে আরাম করে শুইয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট ঠিক করে দেয়, যেন ঠান্ডা না লাগে। তাতে 3 বছরের জমানো কথার সময়টা আজ একটু বেশি দীর্ঘ হয়। সে একবার সুমুর শান্ত মুখের দিকে তাকিয়ে হালকা শ্বাস ফেলে। তারপর নিঃশব্দে বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে নেয়। তারপর ব্যালকনির দিকে হাঁটে। ফোনে ডায়াল করে স্যান্ডিকে কল দেয়। লাইন ধরতেই কণ্ঠ কঠিন হয়ে ওঠে। 30 মিনিটের মধ্যে একজন ডাক্তার নিয়ে আমার চোখের সামনে হাজির হবে। লাইন কেটে শেহরাজ কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে, দূরে তাকিয়ে থাকে, কিন্তু মন পড়ে আছে ঘরের ভেতরে ঘুমন্ত মেয়েটির কাছে। শেহরাজ ফোনটা পকেটে রেখে আবার ভেতরে আসে। সুমুর কপালে হাত রেখে দেখে জ্বর এখনো কমেনি। তার চোখে আবারও সেই অদৃশ্য অপরাধবোধের ছায়া ফিরে আসে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। সুমু এখন বিছানায় বসে আছে, পিঠে নরম বালিশ ঠেস দিয়ে, হাতে একটা বই। পাতাগুলো ধীরে ধীরে উল্টাচ্ছে। ডাক্তার এসে তাকে দেখে গেছে। জ্বর এখনো আছে, তবে চিন্তার কিছু নেই বলে গেছেন। শেহরাজ আজ নিজ হাতে সুমুর জন্য স্যুপ বানিয়েছে। এখন সে টেবিলের ওপর খাবারের ট্রে রেখে সুমুর পাশে এসে বসে আছে। বইটা এখন রাখো সুইটহার্ট, আগে কিছু খেয়ে নাও। সুমু মাথা তুলে তাকায়। আপনি এখন আমাকে বাচ্চাদের মতো ট্রিট করছেন। শেহরাজ ঠোঁটের কোণে হাসি এনে বলে, না, আমি তোমাকে আমার মতো করে যত্ন নিচ্ছি। এখন মুখ খোলো। সুমু একটু গম্ভীর ভঙ্গিতে বলে, আমি নিজে খেতে পারি। শেহরাজ মাথা নাড়িয়ে চামচে স্যুপ তুলে ধরে। আমি জানি তুই পারো, কিন্তু আজ আমি খাওয়াতে চাই। একদিনের জন্য হলেও আমার ইচ্ছা পূরণ হতে দাও। সুমু কোনো কথা না বলে চামচের দিকে এগিয়ে আসে। শেহরাজ ধীরে ধীরে তাকে খাওয়ায়। খাবার শেষে সে পানি এগিয়ে দেয়। তারপর ডাক্তারের দেওয়া ওষুধগুলো একে একে হাতে তুলে দেয়। সুমু ওষুধ খেয়ে হালকা বিরক্তির ভঙ্গি করে বলে, ঔষধের স্বাদ খুব বাজে। শেহরাজ তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, ঔষধের স্বাদ যদি তিক্ত হয় আমি কি মিষ্টি কিছু দিয়ে সেটা ভুলিয়ে দেব? আপনার মিষ্টি মানে তো? শেহরাজ চোখ মেরে বলে, মানে তুমি খুব ভালো করে জানো। সে ট্রেটা সরিয়ে রেখে আবার সুমুর পাশে বসে পড়ে। এবার বই বন্ধ করো। সুমু ভ্রুকুচকে বলে, না, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়ছি। কি পড়ছো? 50 শেডস অফ গ্রে। অনেকদিন ধরে শুনছিলাম, অনেক রিভিউ দেখলাম, ভাবলাম দেখি কি এমন আছে, তাই আজ থেকে পড়া শুরু করলাম। আচ্ছা, এটা নিয়েই নাকি মুভিও আছে, আপনি দেখেছেন? কেন? আগে স্টোরিটা পড়ে দেখি, ভালো লাগলে মুভিটাও দেখবো। হঠাৎ এই মুভি কেন দেখতে চাইছো? কি আর বলবো, একা একা বোর হচ্ছিলাম, ফেসবুক স্ক্রল করতে করতে মুভিটার রিভিউ দেখলাম, কিউরিয়াস লাগলো। আপনি বলেন না কি হয়, একটু রিভিউ দিন না, আমি দেখতে চাই। রিভিউ কিসের দরকার? আমি তো আছি তোমার জন্য। এই মুভির প্রতিটা সিন লাইভ করে দেখাতে পারি। আপনি? তুমি যদি দেখার সাহস রাখো তাহলে গল্পের বাইরেও অনেক কিছু শেখানো যায় তোমাকে। সুমুর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আপনি ঠিক কি বোঝাতে চাইছেন? শেহরাজ ঠোঁটের কোণে এক দুষ্টু হাসি টেনে নিয়ে বলে, মানে বইয়ে পড়লে শুধু কল্পনা পাবে, কিন্তু আমার কাছে বাস্তব অভিজ্ঞতা পাবে। আপনার কথাই তো মনে হচ্ছে আপনি আমাকে বই পড়তে দেবেন না। তোমার হাতে বই মানে আমার সময় নষ্ট হওয়া, আর আমি আমার সময় নষ্ট হতে দেওয়া
মানুষ নই সুইটার। সুমু ঠোঁট কামড়ে চুপ করে থাকে। শেহরাজ তার মুখের ভঙ্গি লক্ষ্য করে কাছে ঝুঁকে ফিসফিস করে বলে, তুমি যদি 50 শেডস পড়তে চাও, আমি তোমার জন্য 60 শেডস তৈরি করে দেব, যেটা শুধু আমার আর তোমার গল্প হবে। আপনি তো খুবই শেহরাজ কথা কেটে নিয়ে দুষ্টু এসে বলে। খুবই কি? খুবই ডেঞ্জারাস। শেহরাজ ঠোঁটে হালকা চাপা হাসি এনে ধীরে বলে, তোমার জন্য আমি সবসময় ডেঞ্জারাস, কিন্তু সেই বিপদেই তুমি সবচেয়ে নিরাপদ থাকবে। সুমু মুখ ঘুরিয়ে বাইরে তাকায়, কিন্তু তার গাল লাল হয়ে ওঠে। শেহরাজ তার গাল আলতো করে ঘুরিয়ে নিজের দিকে তাক করায়। অনেকদিন পর তোমার লজ্জামাখা মুখটা দেখলাম। আপনি এমন কথা বলছেন কেন? কারণ তোমাকে এই লজ্জা পাওয়া খুব মানায় সুইটার। মনে হয় এই পৃথিবীতে তোমার জন্য সব কিছু থমকে আছে, শুধু আমার হৃদস্পন্দন ছাড়া। আপনি সব সময় এমন নাটকীয় কথা বলেন কেন? নাটকীয় নয়, সত্যি। তুমি যখন লজ্জা পাও তখন আমার মনে হয় আমি তোমার ভেতরের সবচেয়ে কোমল অংশটাকে ছুঁতে পেরেছি। আপনি কি সব সময় আমাকে এভাবে টিজ করবেন? টিচ করব, আদর করব, রাগাবো, হাসাবো, সবই করব। কারণ আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই না, তোমার প্রতিটা আবেগে থাকতে চাই। চুপ করুন। চুপ করব কেন? সকালে জ্বরের ঘরে তুমি আমার সাথে যা যা করলে, এখন আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? সুমু ভ্রুকুচকে তাকায়। কি করেছি আমি? আমার 3 বছরের ভার্জিনিটি নষ্ট করে দিয়েছো, আমার ইজ্জত লুট করেছো। আমি বিশ্বাস করি না, আমি এসব করিনি। আমার ইজ্জত লুট করে এখন তুমি অস্বীকার করছো? আমি জানি সবাই এমন করে, প্রথমে বাজে দৃষ্টি দেয়, তারপর সুযোগ বুঝে ইজ্জত লুট করে, আর তারপর দায়িত্ব নেওয়ার ভয়ে সব অস্বীকার করে। তুমিও আমার সাথে তেমনটাই করছো। সুমু দাঁতে দাঁত চেপে বলল। দেখুন খান সাহেব। কথা কেড়ে নিল শেহরাজ। কাল রাতেই তো দেখলাম, আবারও দেখাতে চাও? ওকে, আই অ্যাম রেডি। ঝাঁসি ডানি, ওপেন। আপনি আমাকে লজ্জায় ফেললেন। শেহরাজ হালকা হেসে বলে, তাহলে লজ্জা পেতে থাকো সুইটহার্ট, কারণ তোমার এই লজ্জাই আমাকে সবচেয়ে বিপজ্জনক করে তোলে। ওদের কথার মধ্যেই হঠাৎ দরজা জোরে ঠেলে রুমে ঢুকে আসে নাতাশা। হাঁপাতে হাঁপাতে বলে, ম্যাম, আপনার কি হচ্ছে? আপনি কি অসুস্থ? তার দৃষ্টি সুমুর দিকে, কিন্তু এক মুহূর্তের মধ্যে চোখ গিয়ে পড়ে শেহরাজের ওপর। শেহরাজের গভীর ঠান্ডা দৃষ্টি তার দিকে পড়তেই নাতাশা যেন জমে যায়। তড়িঘড়ি করে সরি বলে সে বেরিয়ে যেতে যায়। দরজার বাইরে পা দিতেই নাতাশা স্যান্ডির সাথে ধাক্কা খায়। স্যান্ডির হাতে থাকা ফাইল পড়ে যেতে যায়। স্যান্ডি বিরক্ত হয়ে বলে, হেই, সামনে তাকিয়ে হাঁটতে পারেন না নাকি? নাতাশাও কম যায় না। সে ভ্রুকুচকে উত্তর দেয়, ম্যাম, আপনি নিজেই তো রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন। আমি রাস্তা আটকাইনি। আপনি হুট করে রুম থেকে বের হলেন কেন? নাতাশা হাত কোমরে চেয়ে রেখে চোখ রাঙায়। আমি ম্যামকে দেখতে এসেছিলাম। আর আপনি কে? স্যান্ডি ঠোঁট বাঁকিয়ে বলে, আমি যেই হই না কেন, অন্তত অন্ধভাবে ধাক্কা মারিনি। ও, মানে আপনি বলতে চাইছেন আমি অন্ধ? যদি জোরে ধাক্কা দিয়ে কারো জিনিস ফেলে দেওয়ার অবস্থা করেন, তাহলে হ্যাঁ, সেটাই করতে চাইছি। দুজনের চোখে চোখ আটকে যায়, যেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। ভেতর থেকে শেহরাজের কঠিন কণ্ঠ ভেসে আসে, দুজনেই ভেতরে আসো। স্যান্ডি নাতাশার দিকে শেষবার এক বিদ্রূপী দৃষ্টি ছুড়ে দিয়ে ভেতরে ঢোকে। নাতাশা বিরক্ত মুখে ফিসফিস করে বলে, উফ, কি অভদ্র লোক। স্যান্ডি ভেতরে ঢুকতে ঢুকতে মনে মনে বলে, এ মেয়ে তো একেবারে টেড়ে মেড়ে টাইপ। স্যান্ডি ঢুকতেই নাতাশাও ভেতরে ঢুকে। শেহরাজ চোখ সরু করে দুজনের দিকে তাকায়, কঠিন গলায় বলে, এত জোরে ঝগড়া করছো কেন তোমরা দুজন? বাইরে থেকে তোমাদের আওয়াজ এখানে পর্যন্ত আসছে। নাতাশা মুখ খুলে কিছু বলতে চাইলে স্যান্ডি আগে বলে ওঠে, আমি আসছিলাম স্যার, উনি এসে ধাক্কা দিয়ে। নাতাশা সাথে সাথে কথা কেটে দেয়।
মিথ্যে বলছেন, উনি রাস্তা আটকে দাঁড়িয়েছিলেন। শেহরাজ ভ্রুকুচকে বলে। চুপ, এখানে আমি কোনো বাজার বসাইনি। তোমরা দুজন চুপচাপ থাকবে। দুজনই মুখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু চোখে চোখ পড়তেই ভেতরে ভেতরে যেন আবারও ছোট্ট যুদ্ধ শুরু হয়ে যায়। নাতাশা স্যান্ডিকে মুখ ভেঙায়, তারপর সুমুর দিকে তাকায়। হঠাৎ নাতাশা খেয়াল করে সুমুর গলায় রক্তের মতন ছোপ ছোপ দাগ। নাতাশা মরিয়া হয়ে বলে, ম্যাম, আপনার হাতে জ্বর আসলো কিভাবে, আর আপনার গলায়? নাতাশা কথাটা শেষ করতে পারে না, তার আগেই স্যান্ডি নাতাশার হাতে চিমটি কাটে। নাতাশা চমকে ওঠে, স্যান্ডির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এই, আপনি আমাকে চিমটি কাটলেন কেন? স্যান্ডি মুখে একেবারে নির্দোষ ভাবে নে বলে, আমি হয়তো ভুল করে লাগিয়ে ফেলেছি। আপনি তো এমনিতে গরম হয়ে আছেন, তাই বুঝতে পারেননি। শেহরাজ ভ্রুকুচকে দুজনের দিকে তাকায়। তোমরা আবারও শুরু করেছো নাকি? নাতাশা ঠোঁট কামড়ে চুপ হয়ে যায়, কিন্তু তার দৃষ্টি এখনও সুমুর গলায়। সুমু অপ্রস্তুত হয়ে ওড়না সামলে নেয়। শেহরাজ সেটা লক্ষ্য করে সুমুর দিকে একবার তাকায়, তারপর নাতাশা আর স্যান্ডির দিকে তাকিয়ে সোজা গলায় বলে, দুজনেই এখন যাও। নাতাশা গম্ভীর মুখে মাথা নাড়ায়। স্যান্ডি হালকা হাসি চেপে ফাইলের কাগজ উল্টাতে থাকে, যেন কিছুই হয়নি। নাতাশা কথা সোজা করে ধীর পায়ে দরজার দিকে এগোয়, কিন্তু বের হওয়ার সময় সুমুর দিকে একবার দীর্ঘ দৃষ্টি ফেলে যায়। ঘরে নীরবতা নেমে আসে, শুধু শেহরাজের মনোযোগ আবার পুরোপুরি সুমুর দিকে ফিরে যায়। স্যান্ডি ও নাতাশার পিছু পিছু বেরিয়ে যায়। দুজনে নিচে আসতেই স্যান্ডি নাতাশার পথ আটকে বলে, আপনি কি বাচ্চা? নাতাশা ভ্রুকুচকে বলে, মানে? মানে ম্যামের গলায় কিসের দাগ আর জ্বর আসার কারণটা আপনি বুঝেন না? নাতাশা চোখ বড় করে স্যান্ডির দিকে তাকায়। আপনি কি বলতে চাইছেন? কাল রাতে স্যার এখানেই ছিল, আর তারা দুজন? নাতাশা লজ্জা পেয়ে চুপ করে যায়। স্যান্ডি ঠোঁটে কৌতুক মাখা হাসি এনে ফিসফিস করে বলে, কিছু বিষয় আছে যা জিজ্ঞেস না করাই ভালো, বিশেষ করে যখন সেটা স্বামী স্ত্রীর মধ্যে ঘটে। নাতাশার মুখে লজ্জা, রাগ আর অস্বস্তি মিশে। আপনি খুবই বাজে মানুষ। স্যান্ডি হালকা হেসে কাঁধ ঝাঁকায়। আমি শুধু বাস্তব বুঝি, আর আপনি বুঝতে চান না বলে এত প্রশ্ন করেন। নাতাশা ঘুরে চলে যাওয়ার সময় পেছন ফিরে কটমট করে তাকায়। আপনার সাথে আর কথা বলার ইচ্ছে নেই আমার। স্যান্ডি মুচকি এসে পেছন থেকে বলে, ভালোই হবে, তাতে আমার কানও বাজবে। নাতাশা বিরক্ত ভঙ্গিতে কটমট করতে করতে চলে যায়, আর স্যান্ডি মাথা নেড়ে নিজের কাজে চলে যায়। কিন্তু ঠোঁটের কোণে সেই বিদ্রূপী হাসিটা রয়ে যায়। সুমু বিছানায় আধশোয়া হয়ে চুল আঙুলে পাকাচ্ছিল। তার চোখে যেন একটা নতুন উজ্জ্বলতা এসেছে, জ্বর অনেকটাই কমে গেছে। সে হঠাৎ উঠে বসে বলল, আমি একটু শাওয়ার নিয়ে আসি, শরীরটা হালকা লাগবে। শেহরাজ তখন জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কাউকে টেক্সট পাঠাচ্ছিল। সুমুর কথা শুনে সে ঘুরে তাকায়, তার চোখে একরাশ দুষ্টুমি। একা যাবে? সুমু অবাক হয়ে ভ্রুকুচকে বলে, গোটা পৃথিবীর দুধের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে নিয়ে যাব। শেহরাজ কাছে এগিয়ে আসে। সুমু আবারও বলে, মানেটা কি? আমি তো প্রতিদিন একাই যাই। শেহরাজ গম্ভীর গলায় বলে, তুমি ভুলে যাচ্ছ তুমি এখনো পুরোপুরি সুস্থ না। আমি তোমাকে একা যেতে দেব না। সুমু মুখে হালকা বিরক্তি এনে বলে, আরে, আমি তো শাওয়ার নিতে যাচ্ছি, পাহাড়ে চড়তে নয়। শেহরাজ ঠোঁটের কোণে এক চিলটে হাসি এনে ফিসফিস করে বলে, পাহাড়ে চড়া আর তোমার শাওয়ার দুটোই সমান রিস্কি আমার জন্য। সুমুর চোখ বড় হয়ে যায়। আপনি কি বলতে চাইছেন? শেহরাজ হালকা ঝুঁকে তার কানের কাছে মুখ এনে বলে, মানে তুমি যদি শাওয়ারে ঢোকো আর মাথা ঘুরে পড়ে গিয়ে ব্যথা পাও? আপনি থাকলে আমি শান্তিতে শাওয়ারও নিতে পারবো না। শেহরাজ দুষ্টু হেসে বলে, তাই তো বলছি তোমাকে শান্তিতে শাওয়ার নিতে দেব না। আজ তোমার সিকিউরিটি আমি নিজেই হব। খান সাহেব, আপনি অসহ্য। কিন্তু এই অসহ্যটাই তো তোমার সবচেয়ে বেশি পছন্দ।
সুমু আর কিছু বলার আগে শেহরাজ তার হাত ধরে বলে, চলো আমি তোমাকে নিয়ে যাই। যদি পড়ে গিয়ে আবার জ্বর বাড়িয়ে ফেলো, তখন তো আমি তোমার কাছে যেতে পারবো না। এটা আমি কোনোভাবেই হতে দেব না। শেহরাজের দৃঢ় কণ্ঠে যেন কোনো আপত্তির সুযোগই নেই। সে বেডের উপর বসে থেকেই বলে, তাহলে আপনি কথা দিন আপনি ওয়াশরুমের দরজা থেকে ভেতরে এক কদমও এগোবেন না। শেহরাজ এক ভ্রু তুলে বলে, কেন? আমি তো পাহারা দেব বলেছি। পাহারা দরজার বাইরে থেকেও দেওয়া যায়। শেহরাজ ঠোঁটে মৃদু হাসি এনে বলে, দরজার বাইরে থেকে যদি পাহারা দেই, তাহলে যদি তুমি ভেতরে পড়ে যাও, আমি কি তখন দরজা ভেঙে ঢুকবো? সুমু বিরক্ত হয়ে বলে। আপনি সবসময় এত বাড়াবাড়ি করেন কেন? শেহরাজ শান্তভাবে উত্তর দেয়, কারণ তোমার ক্ষেত্রে বাড়াবাড়ি মানেই আমার দায়িত্ব। সুমু চোখ ঘুরিয়ে বলে, ঠিক আছে, কিন্তু ভেতরে যাবার কথা ভুলেও ভাববেন না। শেহরাজ কাঁধ ঝাঁকিয়ে বলে, ঠিক আছে, কিন্তু আমি দরজার একদম সামনে দাঁড়িয়ে থাকব। তোমার 1 সেকেন্ড দেরি হলেও ভেতরে ঢুকে যাব, মাথায় রাখবে। সুমু মুখে একরাশ লাজুক বিরক্তি নিয়ে বসে থাকে। সুমুর অবস্থা দেখে শেহরাজের ঠোঁটে হালকা দুষ্টু হাসি খেলে যায়। বেশি সময় নিচ্ছ না তো সুইটহার্ট? আপনি কি টাইমার ধরেছেন? না, কিন্তু যদি সময়সীমা পেরিয়ে যায় আমি জরিমানা নেব। জরিমানা? সেটা আবার কি? এই, তোমার কাছ থেকে আমার পছন্দের কিছু আদায় করব। সুমুর গাল লাল হয়ে ওঠে। সে চুপ করে যায়। শেহরাজের হাসি আবারও গভীর হয়। সে সুমুকে আর সময় না দিয়ে কোলে তুলে নেয়। সুমু অবাক হয়ে তাকায়। শেহরাজ হালকা বাঁকা হেসে সুমুকে নিয়ে ওয়াশরুমে ঢুকে সুমুকে নামিয়ে দিয়ে ভেতর থেকে দরজা লক করে দেয়। সুমু ভ্রুকুচকে বলে, আপনি দরজা কেন লক করলেন? এক্ষুনি বাইরে যান। শেহরাজ ধীরে ধীরে সুমুর দিকে এগোয়। সুমু পেছোতে পেছোতে দেওয়ালের সাথে মিশে যায়। শেহরাজ সুমুকে 2 হাতে আটকে দুষ্টু হেসে বলে, বউ, তুমি আমার, বাহিরে কেন যাব? সুমুর বুক ধরপড় করতে থাকে। তার হাত দুটো নিজের ওড়নায় শক্ত করে চেপে ধরা। আপনি সীমা ছাড়াচ্ছেন। আমি এখন অসুস্থ। শেহরাজ নিচু স্বরে চোখে গভীর দৃষ্টি রেখে বলে, সীমা, আমি তো কেবল আমার দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনের নাম করে সুমুর কথা শেষ করার আগে শেহরাজ তার চুলের এক গুচ্ছ আলতো করে কানের পেছনে গুঁজে দেয়। তার স্পর্শে সুমুর শরীর কেঁপে ওঠে। শেহরাজ ঠোঁটে দুষ্টু হাসি এনে বলে, দায়িত্বের আরেক নাম যদি হয় তোমার যত্ন নেওয়া, তাহলে আমি এই সীমা বারবার ভাঙতে রাজি। সুমু গম্ভীর গলায় বলে, আপনি খুব বেশি কাছে চলে আসছেন। আমি সত্যি এখন অসুস্থ। শেহরাজ আরও এক পা এগিয়ে আসে। তাদের মাঝে ফাঁকা জায়গাটা মিলিয়ে যায়। তুমি যখন অসুস্থ হও আমি দূরে থাকতে পারি না। সুমু চুপ করে চোখ নামিয়ে ফেলে। শেহরাজ হালকা স্বরে বলে, তুমি যদি চাও আমি এখনই চলে যাব, কিন্তু কে জানে তোমার ভেতরে পড়ে যাওয়া থেকে আমি বাঁচতে পারবো কি না। সুমু তাকায়। তার চোখে রাগ লজ্জা মিশে। সে ভ্রুকুচকে বলে, আমি স্ট্রং, আপনার থেকেও বেশি স্ট্রং। শেহরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, কে বেশি স্ট্রং সেটা তো বেডে গেলেই প্রমাণ হয়। স্ট্রং বলেই এক স্পর্শে এক রাতে জ্বর বাঁধিয়ে ফেলেছ। আপনি সত্যি অসহ্য। শেহরাজ হালকা হেসে ফিসফিস করে বলে, আর তুমি ঠিক সেই কারণেই আমাকে সহ্য করো। এক মুহূর্ত নীরবতা, শুধু দুজনের শ্বাসের শব্দ। শেহরাজ ধীরে ধীরে তার হাত সুমুর কাঁধে রাখে। তারপর এক পা পিছিয়ে আসে। ঠিক আছে, শাওয়ার নাও, আমি এখানে থাকবো তোমার পাহারাদার হয়ে। সুমু গভীর শ্বাস নিয়ে বলে, পাহারাদাররা কিন্তু ভেতরে দাঁড়িয়ে থাকে না। শেহরাজ চোখ মেলে বলে, কিন্তু আমি সাধারণ পাহারাদার নই। সে পেছনে ঘুরে গিয়ে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। সুমু অবিশ্বাসের চোখে তার দিকে তাকায়, কিন্তু কিছুই বলে না। শেহরাজের মুখে সেই একই দুষ্টু হাসি খিরে যায়। সুমু শাওয়ার অন করার আগে আচমকা শেহরাজ সুমুকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে শাওয়ার অন করে দেয়। শাওয়ারের পানি সুমুর শরীরে পড়তে সে শেহরাজের পিঠ খামচে ধরে ব্যথিত শব্দ করে ওঠে। ঠান্ডা পানির ধারা সুমুর গলা বেয়ে নামতেই
সে হঠাৎ কেঁপে ওঠে। শরীর ছোপ ছোপ লাল দাগে পানি পড়তে যেন আগুনের মতন জ্বালা করে ওঠে তার শরীর। শেহরাজ সঙ্গে সঙ্গে তার মুখের দিকে তাকায়, কিন্তু পিছু হটে না, বরং তার বাহু আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হলো বউ? এই জ্বালাও কি আমাকেই দোষ দিবে? সুমু বিরক্ত গলায় বলে। আপনার জন্য এসব হলো, এখন আবার মজা করছেন? পানির ধারা তাদের দুজনের শরীরে বয়ে যাচ্ছে। চুল ভিজে শেহরাজের কপাল থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। পানির ফোঁটা যত বেশি পড়ছে, সুমুর শরীর তত জ্বালাময় হয়ে উঠছে। সে ব্যথা সহ্য করতে না পেরে তার নখ শেহরাজের পিঠে আরও গেঁথে দেয়। নখের ধারালো আঁচড়ে লাল দাগ কেটে যায় তার চামড়ায়। শেহরাজ তীব্র এক ঘন শ্বাস ফেলে ফিসফিস করে বলে, উফ, এই ব্যথাটা তুই জানো না সুইটার, এটা আমি কতটা উপভোগ করি। সুমুর চোখ বড় হয়ে যায়। সে মরিয়া হয়ে বলে, আপনি অসুস্থ নাকি? ব্যথা কোথা থেকে আসলো? কি হয়েছে আপনার? দেখান আমাকে। শেহরাজ ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলে, হ্যাঁ, তোমার ভালোবাসায় অসুস্থ। দেখো না, তুমি অসুস্থ হয়েও আমাকে সিরিয়াস করতে ছাড়ছো না। আমি আমি সিরিয়াস করছি? শেহরাজ চোখে গভীর দৃষ্টি রেখে বলে, এই লাজুক রাগী আর তোমার এই নখের আঁচড় তো আমার সর্বনাশ করে দিচ্ছে। সুমু ভ্রুকুচকে তার বুকের ওপর চাপ দেয়, কিন্তু শেহরাজ নড়েও না, বরং ধীরে ধীরে তার গাল ছুঁয়ে বলে, তুমি যতই দূরে ঠেলো না কেন, আমি জানি তুমি আমাকে থামাতে চাইছো না। ঠান্ডা পানি গা ভিজিয়ে দেয়, কিন্তু শেহরাজের বাহুর শক্ত আলিঙ্গনে সুমুর শরীরে তাপ যেন আরও বেড়ে যায়। ছাড়ুন, আমি নিচে পড়ব। শেহরাজের হাতের চাপ একটুও কমে না। সে তার কানে ফিসফিস করে বলে, তুমি পারবে আমি জানি, কিন্তু পারা আর আমাকে দূরে রাখা দুটো এক নয় সুইটহার্ট। সুমুর আঙুলগুলো এখনো শেহরাজের পিঠে শক্ত করে গাঁথা। এই ব্যথাগুলো তোমাকে মনে করিয়ে দিবে আমি তোমার কতটা কাছে ছিলাম। সুমু শ্বাস নিতে নিতে বলে, আপনি পাগল। শেহরাজ নিচু স্বরে হেসে বলে। তোমার জন্যই পাগল। পানি ক্রমাগত গড়িয়ে পড়ছে দুজনের ওপর। চুল ভিজে কপালে লেগে গেছে সুমুর। সে চোখ বন্ধ করে শেহরাজের বুকে মাথা গুজে ফেলে। আর কিছু বলার সাহস হয় না। শেহরাজ আলতো করে তার চিবুক উঠিয়ে চোখে চোখ রাখে। দেখছো, অসুস্থ তুমি আর অসহায় আমি। সুমু ঠোঁট কামড়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু তার গালের উষ্ণতা আর বুকের ধরফর শেহরাজের চোখ এড়ায় না। পানি পড়তে পড়তে মুহূর্তটা যেন আরও ঘন হয়ে ওঠে। শেহরাজের আঙুলগুলো ধীরে ধীরে সুমুর ভেজা গাল বেয়ে নামতে থাকে। জানো বউ, এই ভেজা গাল, এই কাঁপুনি সবই প্রমাণ দেয় তুমি এখনো আমার ছোঁয়াতে নিজেকে সামলাতে পারো না। সুমু চোখ বন্ধ করেই বলে, আপনি কেন সব সময় এমন করেন? আমি এখন অসুস্থ। শেহরাজ ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি এনে ফিসফিস করে বলে, তুমি অসুস্থ হলে তো আমার যত্ন নেওয়ার অজুহাত বেড়ে যায়, আর যত্ন নিতে গিয়ে যদি একটু বাড়াবাড়ি হয় সেটা কি খুব দোষের? সুমু ভ্রু কুঁচকে তাকায়। আপনার যত্ন মানেই আমার মাথা ব্যথা। শেহরাজ তার কপালে কপাল ঠেকিয়ে বলে, তাহলে আমি প্রতিদিন তোমার মাথা ব্যথা হব? সুমুর শ্বাস আরও দ্রুত হয়ে যায়। শেহরাজ নিজের পিঠের দিকে ইঙ্গিত করে হালকা স্বরে বলে, জানো, এই আঁচড়গুলো আমাকে মনে করিয়ে দেবে যে অসুস্থ অবস্থাতেও তুমি আমাকে সিরিয়াস করার মতো শক্তি রাখো। আমি ইচ্ছে করে এগুলো করিনি। হয়তো ইচ্ছা করে করনি, কিন্তু তোমার শরীর তো সব কথা বলে দিচ্ছে বউ। সুমুর গলা শুকিয়ে আসে। ঠান্ডা পানির ফোঁটা গড়িয়ে পড়ছে তার গলা বেয়ে। আর শেহরাজের দৃষ্টি সেখানে আটকে আছে। সে আরও ঝুঁকে এসে বলে, এই নখের দাগ, এই কাঁপুনি, এগুলো তো আমার জন্যই, তাই না? সুমু ভ্রুকুচকে এক ধাক্কা দেয়, কিন্তু শেহরাজের বাহু যেন পাথরের মতন শক্ত। খান সাহেব, আমাকে দুর্বল করবেন না। আমি এতটাই অসুস্থ যে আমার মধ্যে আর সহ্য করার ক্ষমতা নেই। অসুস্থ বলেই তো তোমাকে এমনভাবে ধরতে ইচ্ছে করছে যাতে তুমি ভুলেই যাও তুমি অসুস্থ। সুমু নিঃশ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। শেহরাজ তার চিবুক আলতো করে তুলে বলে, আমার চোখে চোখ রেখে বলো, তুমি এই মুহূর্তটা পছন্দ করছো না? সুমু আর কোনো কথাই বলে না। শেহরাজ আর অপেক্ষা না করে
শাওয়ারের পানি অফ করে সুমুকে চেঞ্জ করিয়ে দেয়। সুমুর চুলে টাওয়াল পেঁচিয়ে সুমুকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বেডরুমে পৌঁছে সে সুমুকে আস্তে করে বিছানায় বসিয়ে তোয়ালে দিয়ে চুল মুছিয়ে দেয়। তার আঙুলগুলো আলতো করে সুমুর গলা ছুঁয়ে নামতে থাকে, আর সুমু চোখ বন্ধ করে বসে থাকে। দেখো বউ, তোমার ভেজা শরীর, এই উষ্ণ ত্বক, এসব সামলানোর জন্য আমারও তো ইমিউনিটি লাগে। আমি আপনাকে দূরে থাকতে বলেছিলাম। শেহরাজ হেসে বলে, দূরে থাকলে কি তুমি ভালো হয়ে যাবে, নাকি তোমার জ্বালা কমাতে পারবে? সুমু চোখ মেলে তাকায়। এর মধ্যেই রুমে ঢুকে আসে সুমুর পোষা বিড়াল কিটি। সে 2 দিন ধরে নাতাশার কাছে ছিল। বিড়ালের বাচ্চাটা এসে সুমুর কোলে উঠে বসে। বিড়ালের বাচ্চাটাকে সুমুর কোলে উঠতে থেকে শেহরাজ প্রকুচকে বলে, এইটা এখানে এখন কেন এলো? ও দেখতে পাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রাইভেট টাইম চলছে, বিনা নক করেই রুমে ঢুকে গেল। সুমু কিটির মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আজব তো, ও কিভাবে নক করবে? আরো কেনই বা নক করে আসতে যাবে? ও মিউ মিউ বলে নক করবে, আর হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেট টাইমে নক করেই তো আসবে। একটু ম্যানার্স জানে না তোমার এই বেয়াদব বিড়ালের বাচ্চা। একদম ওকে বেয়াদব বলবেন না। ওকে, বলবো না। শেহরাজ ইন্টারকমে কল করে। 2 মিনিটের মধ্যে নাতাশা এসে রুমে হাজির হয়। শেহরাজ নাতাশার উদ্দেশ্যে বলে, এটাকে নিয়ে যান, আমাদের প্রাইভেট সময় নষ্ট করে দিচ্ছে। সুমু হালকা রাগ দেখিয়ে বলে, ও যাবে না। নাতাশা, তুমি যাও। শেহরাজ নাতাশাকে চোখ দিয়ে ইশারা করতেই নাতাশা থতমত খেয়ে বলল, ম্যাম, ওর খাবারের সময় হয়ে এসেছে। সুমু ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে। বিড়ালটাকে একটু আদর করে নাতাশার কোলে দিয়ে দেয়। নাতাশা কিটিকে নিয়ে নিচে চলে আসে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজে। সুমু আয়নায় নিজের প্রতিবিম্বটা মনোযোগ দিয়ে দেখে। বারবার উম, গয়নার আলোক ঝলকানো অংশগুলো ঠিকঠাক আছে কিনা আর তার চুল ঠিকমতো আছে কিনা তা পরীক্ষা করে নিচ্ছে। আজ সে রায়ানের বাড়িতে একটি বড় পার্টিতে যাবার জন্য রেডি হচ্ছে। হালকা গোলাপি শাড়ি পরেছে, যার ঝলমলে কাজগুলো সুমুর মাধুর্যকে আরো বৃদ্ধি করেছে। তার মুখে সূক্ষ্ম হাসি, কিন্তু চোখে একটা ছোট্ট অনিশ্চয়তা লুকিয়ে আছে। সে জানে এই পার্টি শুধু আনন্দ নয়, কিছু জটিলতাও বয়ে আনতে পারে। নাতাশা পাশে এসে দাঁড়িয়ে সুমুর চুল ঠিক করে দিয়ে বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে ম্যাম, যেমনটা সবসময় লাগে। সুমু একটু হেসে বলল, খান সাহেব কোথায়? ম্যাম, স্যার আর স্যারের ওই অ্যাসিস্ট্যান্ট ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমে বসে আছে? গিয়ে দেখো তো কি করে দুজনে। ওকে ম্যাম। সুমু আয়নায় সামনে দাঁড়িয়ে আবারও একবার নিজেকে দেখায় ব্যস্ত হলো। নাতাশা নিচে নেমে এলো। নিচে নামতে সে দেখল শেহরাজ আর স্যান্টি মিলে কিটিকে ধরে আছে। নাতাশা দৌড়ে গিয়ে বলল, কিটিকে এইভাবে ধরে আছেন কেন আপনারা? শেহরাজ তাকাতেই নাতাশা চুপ করে গেল। স্যান্ডি নাতাশার সামনে এসে বলল, ওর চেক করছি, আপনার কোনো সমস্যা? নাতাশা ভ্রুকুচকে বলল, মানে আপনাকে বলবো না। এখানে দাঁড়ান, আমি এক্ষুনি ম্যামকে ডেকে আনছি। নাতাশা ওপরে চলে গেল। শেহরাজ উঠে দাঁড়িয়ে বলল, সান, আমার বউ আসার আগে ওর চেক করো। স্যান্ডি থতমত খেয়ে বলল, স্যার, আপনি করুন না। শেহরাজ ভ্রুকুচকে বলল, অসম্ভব। ও যদি মেয়ে হয়, আমি অন্য মেয়েদের এসব দিকে তাকাতে পারবো না। আমার ঘরে বউ আছে। স্যান্ডি কান্না ভেজা গলায় বলল, স্যার, আমার ঘরে বউ নেই। আমি ইনোসেন্ট একটা ছেলে, মেয়েদের দিকে তাকাই না। বিয়ের আগে অন্য মেয়ের এইসব দেখলে আমার গায়ে কলঙ্ক লেগে যাবে স্যার। আরে সান, ছেলের গায়ে কলঙ্ক লাগে না, তুমি চেক করো। স্যার, ওর নাম তো কিটি, তার মানে ও মেয়ে হবে। আপনি এত চিন্তা করবেন না। শেহরাজ রাগী লোকে তাকিয়ে বলল, আগে তুমি চেক করো ও কিটি না ক্যাট, সেটা চেক করার পরেই বোঝা যাবে।
স্যান্ডি আর কিছু বলার সাহস পেল না। সে চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে বিড়ালটাকে উঁচু করে ধরল। শেহরাজের মন ফোনের দিকে। স্যান্ডি প্রথমে এক চোখ খুলে তাকালো। বিড়ালটা ছেলে বিড়াল দেখে সে দু চোখ খুলে বলল, স্যার, এইটা ছেলে বিড়াল। শেহরাজ ফোন রেখে উঠে দাঁড়ালো। সে স্যান্ডির কাছে এসে বিড়ালকে হাতে নিয়ে বলল, তাই তো বলি, এই শালা সারাদিন আমার বউয়ের গা ঘেঁষে কোলে উঠে বসে থাকে কেন? শালা ক্যারেক্টারলেস। অন্যের বউয়ের দিকে নজর। স্যার, এইটা কিটি না, ক্যাট। ম্যাম এর না চেক করে নাম রেখেছে। শেহরাজ গলা খানিকটা উঁচু গলায় বলল, আমার বউ কেন অন্য পুরুষের দেখবে? ভালোই হয়েছে আমার বউ ওর চেক করেনি। কিন্তু দেখলে তো এই শালা সারাদিন আমার বউয়ের গায়ে লেগে থাকে, কোলে উঠে বসে থাকে, একেবারে চরিত্রহীন। আমার বউ ছাড়া অন্য কিছু বুঝে না। এই তোকে আমি লেডি কিটি এনে দিব। স্যান্ডি একটু লজ্জায় মাথা নিচু করে বলল, স্যার, এই বিড়ালটা আসলে একটু বেশি অ্যাটাচড। সব সময় মিয়াও মিয়াও করে ম্যামের কোলে সরে। ওদের কথাবার্তার মধ্যেই সুমু আর নাতাশা নিচে নেমে এলো। সুমুর মুখে সতেজ এক হাসি আর চোখে স্পষ্ট একটা আত্মবিশ্বাস। নাতাশা তার পাশ থেকে চোখে চোখ রেখে বলল, ম্যাম, সব ঠিকঠাক হয়েছে। পার্টিতে যাওয়ার জন্য রেডি তো? সুমু মাথা নেড়ে বলল। হ্যাঁ, আজ একটু আলাদা মেজাজে যাচ্ছি। নাতাশা উৎসাহ দিয়ে বলে, এই আত্মবিশ্বাসই আপনাকে সবার থেকে আলাদা করবে। দুজনে কথা বলতে বলতে নিচে নামলো। শেহরাজ কিটিকে স্যান্ডির হাতে দিয়ে সুমুর কাছে গেল। নাতাশা স্যান্ডির হাত থেকে কিটিকে নিয়ে কিটির রুমে রেখে আসতে গেল। শেহরাজ সুমুর দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে তোমার রূপ যেন পুরো রাতের অন্ধকারকে ছাপিয়ে আলোকিত হয়ে গেছে। তোমার চোখের এই জলজলানি, এই মাধুর্য, ওই মাধুর্যময় হাসি, সব মিলিয়ে যেন এক পূর্ণিমার চাঁদের আভা। সুমু চুপ করে শুনে। শেহরাজ আরও একটু এগিয়ে এসে কণ্ঠস্বর নরম করে বলল, তোমার এই সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, তোমার মনের আলোকে আলোকিত করে। সুমু লাজুক হয়ে একটু তাকিয়ে থেকে বলল, এবার যাওয়া যাক। চলো। সকলে মিলে বেরিয়ে গেল পার্টির উদ্দেশ্যে। আর সেই দ্য ব্ল্যাক হেডেন আজ পুরো অন্যরকমভাবে সেজেছে। রায়ানের বাসার গেটের সামনে ঝলমলে আলো ঝলমল করছে। ড্রেস ডাউন আর বিলাসবহুল সাজসজ্জা চোখে পড়ে। ভেতর ঢুকতে সুমুর চোখে পড়ল বড় বড় ক্রিস্টালের ঝুমরি বাতি। আর জানালা দিয়ে প্রবাহিত সন্ধ্যার হালকা হাওয়া পুরো ঘরকে করে তুলেছে স্বপ্নময়। সবার মধ্যে জমে উঠেছে পার্টির মেজাজ। মিউজিকের রিদমে কেউ নাচছে, কেউ হাসছে, আর কেউ মাদক সেবার মাঝে কথা বলছে। রায়া নিজেও মাইক্রোফোন হাতে হাসি মুখে অতিথিদের স্বাগত জানাচ্ছে। সুমু একটু একটু করে সবাইকে চেনে। কেউ তাকে হাই জানাচ্ছে, কেউ প্রশংসার কথা বলছে। নাতাশা সুমুর পাশে এসে বলল, ম্যাম, আজকের এই পরিবেশে আপনি অসাধারণ লাগছেন। সুমু আলতো হাসলো। আরিয়ান আর রায়ান দূর থেকে সুমু আর শেরাজকে ঢুকতে দেখে এগিয়ে এলো। আরিয়ান এখনো পর্যন্ত রায়ানের সাথে কথা বলেনি। রায়ান আর আরিয়ানকে একসাথে এগিয়ে আসতে দেখে সুমু একটু অপ্রস্তুত হলো। শেরাজ ওদের একসাথে এগিয়ে আসতে দেখে বাঁকা হাসলো। রায়ান একটু এগিয়ে এসে মাইক্রোফোন হাতে একটি হাসি দিয়ে বলল, Ladies and gentlemen, the moment we've all been waiting for has arrived. The person is whose honor this party is being held is here with us tonight. Please join me in giving a warm and heartfelt welcome to our special guest Shumu. সবার চোখ সুমুর দিকে ফিরল। সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানাতে শুরু করলো। রায়ান তার হাসি বজায় রেখে বলল, সুমু, তোমার মতো মানুষকে পেয়ে আমরা সবাই ধন্য। আজকের রাতটা শুধু তোমার, পুরোটা উপভোগ করো। পার্টি শুরু হলো একবারে জমজমাটভাবে। ডিজে বক্স থেকে ভেসে আসছে তীব্র বেসের সঙ্গে ইংলিশ আর হিন্দি গানের মিক্সড।
হলঘরের একপাশে বার কাউন্টার, ঝলমলে বোতল, রঙিন ককটেল আর গ্লাসের টুংটাং শব্দে সরগরম। অন্য পাশে ফুড কর্নারে সাজানো বিভিন্ন দেশের খাবার, সুশি থেকে শুরু করে কাবাব, চকলেট, ফোয়ারা থেকে শুরু করে আইসক্রিম বার। সুমু চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখল। রঙিন আলো, মানুষের হাসির শব্দ আর মাঝে মাঝে ভেসে আসা ফ্ল্যাশ লাইটের ঝলক, সব মিলিয়ে মনে হচ্ছিল আরসি দ্য ব্ল্যাক হেডের নামে সত্যিকার অর্থে স্বর্গের মতন একটা রাত শুরু হয়ে গেছে। রায়ান দূর থেকে সুমুকে দেখে এগিয়ে এলো, হাতে শ্যাম্পেন গ্লাস। সে মুচকে সে বলল, এনজয় দ্য নাইট প্রিন্সেস। সেরা চোটের কোণে অদ্ভুত এক বাঁকা হাসি নিয়ে খানিকটা পেছনে দাঁড়িয়ে চুপচাপ পর্যবেক্ষণ করছিল। হঠাৎ আরিয়ান মাইক্রোফোন হাতে নিয়ে মৃদু হাসি দিয়ে বলল, তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের পার্টির আসল তারকাদের নিয়ে একসাথে মিলে একটা যুগলবন্দি গান পরিবেশন করা যাক, কেমন হবে? যেমন ধরুন, মিসেস খান, মিস্টার রাইয়ান চৌধুরী আর আমি। সবাই উৎসাহে হাততালি দিয়েতে লাগলো। সুমু রাজি হলো না, কিন্তু সকলের রিকোয়েস্টে শেষমেশ রাজি হলো। রায়ান পেছনে ফিরে সঙ্গীতের লয় ধরার জন্য মিউজিশিয়ানদের ইশারা দিল। পার্টির বাতাস যেন এক মুহূর্তে আরো প্রাণবন্ত হয়ে উঠল। আরিয়ান সবাইকে স্টেজে ডাকলো। সেরা সুমুর হাত ধরে স্টেজে উঠে এলো। তাদের সাথে রায়ানও এলো। একজন লোক এসে সুমু, সেরাজ আর রায়ানের হাতে মাইক্রোফোন দিয়ে গেল। পার্টিতে উপস্থিত সকলে উৎসাহ দিতে লাগলো। হলরুমের লাইট অফ হয়ে গেল, শুধু স্টেজের উপর স্পটলাইট পড়ল। সুমু একবার সেরাজের দিকে তাকালো, তারপর মনের কোনো এক ভাবনা থেকে গান ধরল। I'm so lonely. Broken angel, I'm so lonely. Listen to my heart. You are the one. I miss you so much. Now that you are gone, don't be afraid. I will be by your side, leading the way. গান শেষ হতেই স্টেজে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। না করতালির শব্দ, না ফিসফিসানি। মুহূর্তের জন্য সবাই যেন থেমে গেল। স্টেজে দাঁড়ানো চারজন মানুষের হৃদয়ের ভেতর থাকা গোপন ব্যথা হয়তো আজ একটু হলেও প্রকাশ পেল। সুরের শেষ প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার পরও সেই আবেগ মাখা পরিবেশে শ্বাস নেওয়াটা যেন কষ্টকর হয়ে উঠল। হলরুমের বাতাস ভারী হয়ে আছে, ভরা চোখ, থমকে যাওয়া দৃষ্টি আর এক গভীর প্রশংসার নীরবতা। প্রথমে এক কোণে বসে থাকা নাতাশা আর স্যান্ডি পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য হাততালি দিয়ে উঠল। ওদের দুজনকে দেখে ধীরে ধীরে হাততালি দেওয়া শুরু করলো সকলে। ধীরে ধীরে গোটা হলরুম হাততালিতে ভরে উঠল। কারো চোখে অশ্রু, কারো ঠোঁটে বিস্ময়ের হাসি। শেহরাজের দৃষ্টি সুমুর চোখে আটকে রইল। স্পটলাইটে দাঁড়িয়ে সুমুর গাল সামান্য লাল হয়ে উঠেছে, ঠোঁট শুকনো, কিন্তু চোখ ভরা অদ্ভুত এক আলোয়। যেন এই গান গেয়ে সে নিজের হৃদয়ের একটা গোপন ব্যথাময় অংশ সবার সামনে উন্মোচন করে ফেলেছে। রায়ান আর আরিয়ান দুজনে মৃদু হেসে মাইক্রোফোন নামিয়ে রাখল। গানের শেষে যে নীরবতা ভেঙে গেল, এবার শুরু হলো পার্টির আরেকটি উচ্ছ্বাস, ড্যান্সের আবদার। হলরুম জুড়ে সবাই একযোগে চিৎকার করে বলল, স্পেশাল গেস্টের ডান্স দেখব। সুমু সবার ভিড়ে একটু হেসে শেহরাজের দিকে তাকালো। শেহরাজও হালকা হাসি দিয়ে বলল, নিজেকে এমন জায়গায় এনেছো, এসব এখন স্বাভাবিক। নিজের মনের কথা শোনো। আমি তোমাকে আমার থেকে দূরে যাওয়া ছাড়া অন্য কোনো কিছুতে বাধা দিব না। সুমুর মধ্যে যেন এক মিষ্টি প্রশান্তি ছড়িয়ে পড়ল। তার হাত শেহরাজের হাতের ওপর নরম করে রেখে সে মাথা ঝাঁকালো। স্পটলাইট ধীরে ধীরে আবার তার ওপর পড়তে লাগলো। শেহরাজ, আরিয়ান আর রায়হান স্টেজ থেকে নেমে গেল। স্পটলাইট একবার অফ হতে সুমু শাড়ির আঁচল কোমরে গুজে নিল। স্পটলাইট আবার অন হতেই মিউজিক শুরু হলো। নজরে জো তেরি লাগি मैं दीवानी हो गई, दीवानी है दीवानी, दीवानी हो दीवानी, मशहूर मेरी इश्क की कहानी हो गई, जो जन्मे न मानी तो मैंने भी न थामी। সুমু আজ থামে না। সে স্টেজের উপর ঘুরছে, মনের আনন্দ আর বেদনা মিশিয়ে। হলরুমের সবাই স্তব্ধ হয়ে
একটার পর একটা মূর্ছনা শুনছে। আরিয়ান আর রায়ান দৌড়ে এগিয়ে যাওয়ার আগেই শেহরাজ তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সুমুকে ধরে ফেলল। অসুস্থ শরীরে মেয়েটা নেতিয়ে পড়ল তার প্রিয় মানুষটার বুকে। সুমুর জ্বরটা আবারও ফিরে এসেছে। শেহরাজ জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করছে, যেন সব কষ্ট ও ভয়কে ঢেকে ফেলতে চায়। কিন্তু কিছু সময় নীরবতার পর সুমু ধীরে ধীরে মুখ তুলে শেহরাজের দিকে তাকালো। তার চোখে বেদনার পাশাপাশি এক আলোর আভা ঝলমল করছে। আলতো হাসি দিয়ে আস্তে আস্তে বলল, আমি তো শুধু আমার আপনিটাকে নিয়ে আমাদের ছোট্ট একটা সুন্দর সংসার চেয়েছিলাম খান সাহেব, যেখানে শুধু ভালোবাসা থাকতো, কোনো কষ্ট না, কোনো জোড়াজুড়ি না। কিন্তু আপনারা 3 পুরুষ তো আমাকে নিয়ে খেলতে লাগলেন, আমাকে ফেলে দিলেন আপনাদের জেদের এক আবরণে। আমি শুধু চেয়েছিলাম আপনার ভালোবাসার নিরাপদ আশ্রয়, কিন্তু পেলাম এক অচেনা যুদ্ধক্ষেত্র। শেহরাজ কিছুক্ষণের জন্য থমকে গিয়ে বলল, সুইটহার্ট, আমি জানি আমি সবসময় কঠোর থাকি, কিন্তু আমার এই কঠোরতার নিচে তোমার জন্য অগাধ ভালোবাসা লুকিয়ে আছে। আমি কখনো তোমাকে দুঃখ দিতে চাইনি। তোমার যন্ত্রণাগুলো আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে ফেলে। তুমি আমার জীবন, আমার শান্তি। যে যুদ্ধক্ষেত্র তুমি দেখেছ, আমি সেটা মুছে দেব। কিন্তু তোমাকে নিজের করে রাখার জন্য যদি এমন যুদ্ধ বারবার ঘোষণা করতে হয় আমার, তবে আমি তাই করব। সুমুর চোখে মিশে আছে ক্লান্তি আর আশার আলো, আর শেহরাজের চোখে অঙ্গীকার আর সুরক্ষার প্রতিশ্রুতি। হলরুমের আলো যেন ম্লান হয়ে গেছে। সবাই সেই মধুর এবং বিষাদের মিশ্র অনুভূতিতে নিমগ্ন। শেহরাজ ধীরে ধীরে সুমুর মাথায় হাত বুলিয়ে বলল, আমার জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ তুমি। আমি যতই কঠোর হই না কেন, তোমার জন্য আমার হৃদয়ের সব দরজা খোলা। তুমি যেখানেই যাও, আমি তোমার সঙ্গে আছি। আরিয়ান আর রায়ান একটু এগিয়ে এলো সুমুকে দেখতে, কিন্তু শেহরাজের তীক্ষ্ণ দৃষ্টিতে তারা নিজেকে থামালো। শেহরাজ মৃদু বাঁকা হেসে বলল, এই জিনিস সামলানোর ক্ষমতা শুধু আমারই আছে, তোদের নেই, তাই দূরে থাক। তারপর একজোড়া হাত জোরালো হয়ে সুমুর কোমর ঘিরে ধরে ধীরে ধীরে হলরুম থেকে বেরিয়ে যাওয়ার পথে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপে যেন ঘোষণা দেয় তাকে আর কেউ কষ্ট দিতে পারবে না। সুমু শেহরাজের কাঁধে মাথা রেখে অদ্ভুত এক শান্তি অনুভব করল। সে বিড়বিড়িয়ে বলল, জীবনের সমস্ত যুদ্ধ যত কঠিনই হোক, সে কখনো একা নয়। তার পাশে আছে এমন একজন, যিনি সব যুদ্ধের জন্য প্রস্তুত। রুফটপে হালকা বাতাসে দাঁড়িয়ে আছে রায়ান। একের পর এক সিগারেট ফুঁসছে। ধোয়া মনমরা আকাশে মিশে যাচ্ছে। তার চোখে অদ্ভুত এক কঠোরতা, যেন অন্তরে বুনেছে কোনো অমীমাংসিত ঘৃণা। পেছনে দাঁড়িয়ে আছে মাহিন, চুপচাপ ও স্থির হয়ে। মুখে কোনো ভাবান্তর নেই, শুধু নিঃশ্বাস নিয়েছে, গভীর এক নিঃশ্বাস, যেন অনেক কথা জমে আছে তার গলার। সে নীরবতা ভেঙে বলল, 3 বছর সময় পেয়েও ম্যামকে কিছু জানালেন না কেন বস? রায়ান আর একটা সিগারেট ধরিয়ে হালকা হেসে বলল, বললে আমাদের মাঝে বন্ধুত্বটাও থাকতো না। ও কখনোই আমাকে গ্রহণ করতো না। 3 বছর ধরে যখন ও আমার কাছে ছিল, দিনে মিথ্যা হাসি আর রাতে হৃদয় সেরা আর্তনাদ নিয়ে, ও কান্না কেউ না শুনতে পেলেও আমি পেতাম। 3 বছর ধরে ও 1 সেকেন্ডের জন্য এসকে ভোলেনি। কিন্তু বস আমি চাই ও সুখে থাকুক। আমি শেষ পর্যন্ত লড়াই করব, কিন্তু আমি চাই ও সুখে থাকুক। ভালোবাসা মানে শুধু নিজের নয়, তার ভালো থাকা দেখতে হয়। থাকুক না সে আমার থেকে দূরে, না হোক সে আমার, তবুও সে সুখে থাকুক। বস আপনি কেন আপনার কথা প্রকাশ করেন না? রায়ান আবারও হাসল। সে সিগারেট টানতে টানতে বলল, যখন বুঝলাম চোখের জল সব ব্যথা প্রকাশ করতে পারে না, তখন থেকে হাসির আড়ালে লুকিয়ে রাখলাম আমার সব ব্যথা। যখন অনুভব করলাম সব কথা বললেও কেউ বুঝবে না, তখন থেকে মন খুলে বলা বন্ধ করে দিলাম। যখন দেখলাম আবেগ প্রকাশ করলে শুধু ক্ষত বাড়ে, তখন থেকেই অনুভূতিগুলোকে নিজের ভিতরে কবর দিয়ে রাখলাম।
যখন বুঝতে পারলাম বুকের ব্যথা মুখ দিয়ে প্রকাশ করা যায় না, তখন থেকে চুপ হয়ে গেলাম। যখন বুঝলাম বুকের ভার হালকা করার জন্য সব কান প্রস্তুত নয়, তখন থেকে নিজের সঙ্গে কথা বলা শিখে গেলাম। যখন অনুভব করলাম আমার নীরবতা কারো কাছে গল্প নয়, তখন থেকে শব্দের বদলে নিঃশ্বাসে জমিয়ে রাখলাম সব ব্যথা। যখন দেখলাম মনের কথা বললেই শুধু ভুল বোঝা হয়, তখন থেকেই চুপ থাকাকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বানালাম। যখন বুঝলাম সব ব্যথার ভাষা নেই, তখন থেকেই মনে মনে চিৎকার করে বাইরের থেকে নীরব হয়ে গেলাম। যখন শিখে গেলাম সব কষ্টের ভাষা হয় না, তখন থেকেই নীরবতা হয়ে গেল আমার একমাত্র আশ্রয়। পুরো কথা সে থেমে থেমে বলল। মাহিন শুনে তার বসের কথা। একটা মানুষ কতটা যন্ত্রণা নিজের মধ্যে লুকিয়ে রেখে নিজেকে পাথর পাষাণ করে গড়ে তুলেছে। আজ মাহিন হয়তো তার কিছুটা বুঝতে পারে। হঠাৎ মাহিনের কাঁধে হাত রাখল কেউ। সে পেছনে তাকাতে দেখল আরিয়ান দাঁড়িয়ে আছে। দুপুরের নিস্তব্ধতা ঘিরে রেখেছে কারাগারের কাঁচ ঘরটাকে। বাইরে রোদ ঝলমল করছে, কিন্তু ভেতরে এক অন্যরকম অন্ধকার আর নিঃসঙ্গতার আবরণ আছে। সুমুর মাথার এলোমেলো চুলগুলো তার কাঁধে নেমে এসেছে। চোখে ভেসে উঠেছে অজানা ক্লান্তি আর একরকম নিষ্প্রভ আলো। কারাগারের দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে আছে সে। তার হাতে ডায়েরি, যেখানে সে ধীরে ধীরে কিছু লিখছে রাখছে। হঠাৎ নিরিবিলি সেই মুহূর্তে প্রবেশ করল আলিয়া, যিনি কিছুক্ষণ আগেও গিয়েছিলেন। আজ আবার ফিরে এলেন নিঃসঙ্গতা ভাঙার জন্য। তার চোখে গভীর করুণার ছোঁয়া আর মুখে মৃদু একটি চিন্তাশীল হাসি। সে চুপচাপ সুমুর পাশে বসে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে তারপর ধীরে ধীরে বললেন, 3টা বছর নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়া কাটিয়ে দিলে, কিভাবে পারলে সুমু? সুমু ধীরে ধীরে বলল, এখনো তো কাটাচ্ছি। আলিয়া চোখে সন্দেহ আর কৌতূহল একসাথে ফুটে উঠল। এবার তো সারা জীবন কাটাতে হবে, কিভাবে থাকবে তুমি তাকে ছাড়া? সারাটা জীবন শব্দটা শুনে সুমু হঠাৎ থেমে গেল। তার মুখে অদ্ভুত বিষাক্ত হাসি ফুটল। চোখে যেন এক গোপন পরিকল্পনার আগুন জ্বলছে। আলিয়া হতবাক হয়ে তাকিয়ে থাকে। সুমু হাসি থামিয়ে চোখ বন্ধ করে গম্ভীর হয়ে বলল, রহস্যটাই তো এখানে ম্যাম। আপনাকে বলেছিলাম আমার এই ডায়েরির গল্পটা অসমাপ্ত, কিন্তু প্রশ্ন হলো সত্যি কি অসমাপ্ত, নাকি গল্প এখনো বাকি আছে? আলিয়া একটুখানি এগিয়ে আসলো, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি খুব রহস্যময়ী সুমু, আমি তোমাকে বুঝতে পারি না কখনো। সে তো এখন নেই, তাহলে কিভাবে গল্প এখনো বাকি থাকে? সুমুর ধীরে ধীরে ডায়েরিটা আলিয়ার হাতে দিয়ে বলল, গল্প যেখানে থেমে যায় সেখান থেকেই ভালোবাসার সময় আর ব্যবধানের ঊর্ধ্বে উঠে যায়, সেখানেই বাকি থাকে গল্পটা। আলিয়া চোখ মেলে তাকিয়ে বলল, যেন কোনো অনন্ত গোপন সত্যের দরজায় পা দিয়েছিল সে। নীরবতা আবার ফিরে এলো। সুমুর মুখে সেই চিরচেনা কোমলতা ফিরে এলো। সে ডায়েরিটা নিয়ে আবারও ডায়েরির পাতায় কিছু আঁকতে শুরু করলো। আসুন আবারও শুরু করি। কেটে গেল আরও 1 মাস। সব কিছু এখন অনেকটা স্বাভাবিক। আরিয়ান সেই রাতের পরেই ওখানে ফিরে যায়। সুমুরাও কাল ফিরে যাবে। আজ সে অফিসে এসেছে শেষবারের মতন সব কাজ গুছিয়ে নেবার জন্য, দায়িত্ব ম্যানেজারকে হস্তান্তর করার জন্য। তার অনুপস্থিতিতে সব কাজ এখন থেকে ম্যানেজার দেখাশোনা করবে। সুমুর পরনে কালো শার্ট, শার্টের ওপরে 2টো বোতাম খোলা, হাতা ফোল্ড করা, সাথে কালো রিপড জিন্স, হাঁটুর কাছে হালকা ফাটা ডিজাইন। সুমুর লম্বা চুলগুলো স্ট্রেট করে ছেড়ে রাখা, কালো চুলগুলো কাঁধের ওপরে ও পেছনে ঝরে পড়েছে। মাথার ওপর কালো সানগ্লাস তুলে রাখা, কানে ছোট সোনালি রঙের দুল, বাঁ হাতে ঘড়ি সরু আর ডান হাতে ব্রেসলেট পরা। ডেস্কে বসে সে ধীরে ধীরে ফাইলগুলো সাজাচ্ছে। সে আজ খুশি। 3টে বছর পর সে তার চিরচেনা সেই দেশে ফিরছে। সেখানের প্রতিটা মানুষ তার নিজের। নাতাশা দাঁড়িয়ে আছে সুমুর সামনে। তার পরনে গাঢ় ধূসর রঙের শার্ট, শার্টের ওপরে 2টো বোতাম খোলা, সাথে
কালো রিপ্ড জিন্স, যার হাঁটুর কাছে হালকা ফাটা ডিজাইন, কাঁধে বাদামি রঙের ব্যাগ, চুল স্ট্রেট করে ছেড়ে রাখা, মাথার ওপর সানগ্লাস তুলে রাখা, কানে ছোট কানের দুল। তার লোকটা হুবহু সুমুর মতো। তাদের দেখলে যে কেউ বলবে তারা দু বোন। এমনিতেও সুমু নাতাশাকে নিজের বোন মনে করে। খুব ভালোবাসে এই মেয়েটাকে সে। 3 বছর ধরে দুজনে একসাথে আছে। নাতাশা একটু সময় নিয়ে বলল, ম্যাম, পরশু রায়ান স্যারও ওমান ফিরে যাচ্ছে। এবার আলিশা আর মরিয়ম আন্টি সাথে নিচ্ছে। সুমুর মধ্যে কোনো ভাবান্তর হলো না। নাতাশার দেওয়া খবর শোনার পরও তার মুখের হাসি অটুট রইল। সে মনোযোগ দিয়ে ফাইলগুলো গুছিয়ে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ মাথা ঘুরে সামনের দিকে হেলে পড়তে লাগলো। নাতাশা তড়িঘড়ি করে এগিয়ে এসে তাকে ধরে ফেলল। ম্যাম, আর ইউ ওকে? সুমু গভীর শ্বাস নিয়ে আবারও চেয়ারে বসলো। আমি ঠিক আছি। তুমি এই ফাইলগুলো ম্যানেজারের কাছে দিয়ে আসো আর গাড়ি বের করতে বলো। নাতাশা অবাক হয়ে জিজ্ঞেস করল, গাড়ি এখন? সুমুর চোখে হালকা এক উজ্জ্বলতা ফুটে উঠল। হ্যাঁ, আমি আজ ব্ল্যাক হ্যাভেনে যাব। কাল চলে যাচ্ছি। তার আগে আলিশা আর আন্টির সাথে দেখা করে আসতে চাই। নাতাশা কিছু বলতে গিয়েও চুপ করে গেল। সে জানে তার ম্যামির এই সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারবে না। নাতাশা চলে গেল ফাইলগুলো নিয়ে। অফিসের কাছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সুমু বুঝতে পারল এই শহরটা তাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। তবু বিদায়ের আগে সে সব সম্পর্কের হিসাব মিটিয়ে যেতে চায়। সুমু ধীরে ধীরে চেয়ারের পিঠে হেলান দিল। জানালার বাইরে হালকা বাতাসে গাছের পাতা দুলছে। চোখ বন্ধ করতেই মনের মধ্যে ভেসে উঠল গত 3 বছরের অগণিত স্মৃতি, হাসি, কান্না, ভয়, ভালোবাসা, আর কিছু না বলা কথার ভার। ব্ল্যাক হেভেন নামটা শুনলেই তার মনে পড়ে যায় সেসব সময়, যখন সেখানে বসে অনেক কথা হয়েছিল আলিশার সাথে। আর সেই হাসি খুশি সহজ সরল মেয়েটার মায়ের সাথে এক অদ্ভুত আত্মিক বন্ধন তৈরি হয়েছিল। কাল চলে গেলে সে আবারও শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। হয়তো আর সহজে দেখা হবে না। তাই এই শেষ দেখা যেন তার কাছে এক ধরনের দায়বদ্ধতা। সুমু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ড্রেসকে ড্রয়ার খুলে ভেতর থেকে একজোড়া সোনার কানের দুল বের করলো। এগুলো মরিয়ম বেগমের জন্য কিনেছে সে। গাড়ির হর্ন বাজতে সুমু গভীর শ্বাস নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত নিজের দিকে তাকালো। কালো শার্ট আর রিপ জিন্সে আজ তাকে যেন আগের থেকে আরো বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছে। অফিস থেকে বের হওয়ার সময় ম্যানেজার এগিয়ে এসে বলল, সুমু হালকা এসে উত্তর দিল, ধন্যবাদ। তবে জীবন সাজায় না, জীবন গড়ে তোলে, আর সেটা গড়ে ওঠে মানুষের মাধ্যমে। অফিসের সকলে সুমুকে ফুল দিয়ে বিদায় জানালো। সুমু সকলের থেকে বিদায় নিয়ে নাতাশার সাথে গাড়িতে উঠে ব্ল্যাক হেভেনের ঠিকানা বলল। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরোতে লাগলো। দুপুরের রোদ কড়া হয়ে জ্বালিয়ে দিচ্ছে ফুটপাতের গাছপালা। দূরে কোথাও ভেসে আসছে হর্নের শব্দ আর মানুষের কোলাহল। সুমু জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার দৃষ্টি কেন যেন নির্দিষ্ট দৃশ্যের ওপর আটকে নেই। সে যেন খুঁজে ফিরছে স্মৃতির ভেতর লুকিয়ে থাকা কিছু মুহূর্ত। নাতাশা পাশে বসে চুপচাপ সুমুর দিকে একবার তাকিয়ে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? আপনাকে খুব উইক দেখতে লাগছে। নাতাশা পাশে বসে চুপচাপ সুমুর দিকে একবার তাকালো। সুমু মাথা নাড়ল, কিন্তু কিছুই বলল না। তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল, যেন সে কোনো গোপন ভাবনায় হারিয়ে আছে। কিছুক্ষণ পর গাড়ি ধীরে ধীরে ব্ল্যাক হেভেনের সামনে এসে দাঁড়ালো। নাতাশা আর একবার গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্ল্যাক হেভেনের গেট পেরিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সুমু যেন এক অন্য জগতে প্রবেশ করলো। বাড়ির ভেতরে ঢুকতে একজন সার্ভেন্ট জোরে চিৎকার করে বলল, ম্যাম সাহেবা, আপনার প্রিন্সেস এসেছে। ওপরের রুম থেকে ছুটে বাইরে এলো আলিশা আর মরিয়ম বেগম। সুমুকে দেখে দুজনে দৌড়ে এলো। আলিশা এসে সুমুকে জড়িয়ে ধরল। মরিয়ম বেগম সুমুর মাথায় হাত বুলিয়ে বলল,
এতদিনে মনে পড়লো আমাদের কথা? সুমু নম্র স্বরে বলল।